নমস্কার, আমি স্নিগ্ধা সকলকে স্বাগত জানাই গল্পের ঝালমুড়িতে। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প আশ্রয়। আসুন শুরু করা যাক গল্পটি। শচীন দত্তের বাড়িতে চাকর টেকে না, মাইনে কম, খাবার কষ্ট, পান থেকে চুন খসলেই গালাগালি, সুতরাং চাকর টিকবে কেন? কেরানির মতো ওদের চাকরি তো দুর্লভ নয়, লোকে ডেকে নিয়ে কাজ দেয়। 1 মাস করে করে দীনবন্ধুও পালাবার উপায় দেখল। নতুন মাসের 2 তারিখে সে 1 পয়সা দিয়ে 4খানা চিঠির কাগজ কিনে ফেলল। আড্ডায় বসে আদালতের পিয়নকে দিয়ে এই মর্মে পত্র লেখালো যে দেশে তার বউ মরো মরো, স্বামীকে যেতে লিখেছে সকাতরে। চিঠি পড়ে শচীন দত্তের স্ত্রী বিমলার নাক সিটকে বললেন, মরো মরো তো চিঠি লিখল কি করে শুনি? সেজমে নন্দরানী হেসে বলল, বজ্জাতি না রে, তোর বউ তোকে খামে চিঠি লিখেছে? ইস, কই দেখি, বার কর তো তোর খামটা। দীনবন্ধু বলল, খামটা ফেলে দিয়েছি আগে। আর তেনা চিঠি লিখবে কেন? চিঠি লিখেছে আমার ভাই জগবন্ধু। দীনবন্ধুর পেটে অনেক বুদ্ধি। বিমলা অনেকক্ষণ টানা নানা ভাজলেন, শেষে বললেন, আচ্ছা যাস বাড়ি, কিন্তু লোক দিয়ে যেতে হবে বাছা, নইলে মাইনে পাবি না কিন্তু। নন্দরানী বলল, এই শীতে আমাকে দিয়ে বাসন মাজালে তোর কি হবে জানিস? গাড়িতে কলিশন হয়ে বাড়ির বদলে একেবারে স্বর্গে চলে যাবি। দীনবন্ধু আড্ডায় ফিরে বন্ধু বঙ্কুকে ধরল, তাকে উদ্ধার করে দিতেই হবে। বিশেষ কিছু না, সে শুধু একবেলা শচীন দত্তের বাড়ি কাজ করে আসবে, তাকে সঙ্গে নিয়ে গিয়ে দীনবন্ধু বলবে, এই লোক দিলাম, এবার দাও মাইনে। মাইনে নিয়ে সে সটকাবে। বঙ্কুও সে বেলাটা খেটে নিয়ে পরদিন আর অমুখ হবে না। বঙ্কু 30 বছরের জোয়ান, কিন্তু তার মুখে একটা অসুস্থ বিমর্ষতার ছাপ। মাঝে মাঝে তার মাথার কল একেবারে বিগড়ে যায়। তখন সামান্য একটা কথা বুঝতে তার এত দেরি হয়। এমনভাবে সে হাবার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে যে দেখলে বড্ড মমতা হয়। মাথা যখন অনেকটা পরিষ্কার থাকে তখনও সে মুখ বার করে একপাশে চুপচাপ বসে থাকে, সহজে কথা বলতে চায় না। তাস খেলায় যোগ দিতে আহ্বান করলে শুধুই মাথা নাড়ে। দুপুরবেলা 13 টাকার হারমোনিয়ামের বেখাপ্পা আওয়াজের সঙ্গে 1.5 টাকার তবলা পিঠে আড্ডায় যখন বিষম সঙ্গীত চর্চা হয়, বঙ্কুর নির্লিপ্তের মতো একধারে পড়ে থাকে। সকলে বেশি রকম হইচই আরম্ভ করলে সে আড্ডা ছেড়ে চলে যায় এবং অনেকক্ষণ পথে ঘুরে ঘুরে কাটিয়ে আসে। বঙ্কুর জীবন যেন স্তব্ধ হয়ে গেছে। জীবনের কলরবের প্রতি ওর তাই ভীষণ বিরক্তি। দীনবন্ধুর প্রস্তাবে অনেক কৌতুক ছিল, যারা শুনল সকলেই হাসল, বিশেষ করে বিপিন দাস। কিন্তু বঙ্কু কোনোদিনও হাসে না, সে শুধু স্বীকার করে বলল, আচ্ছা। বিমলা বললেন, এই নাকি তোর নতুন লোক, যে ফর্সা জামা কাপড়, থাকলে হয় টিকে। দীনবন্ধু বলল, বাপরে, আমি দিচ্ছি টিকবে না? নন্দরানী জিজ্ঞাসা করল, তোমার নাম কি? বঙ্কু বলল, বঙ্কু। ব্রঙ্কো? কি কালার, ব্রাউন না ব্ল্যাক? বলে নন্দরানী খুব হাসল। বঙ্কু বলল, ব্ল্যাক। ব্ল্যাক মানে কালো। নন্দরানী অপ্রতিভ হয়ে বলল, তুমি ইংরেজি জানো? বঙ্কু বলল, বুক ফার্স্ট। হর্স মানে ঘোড়া, সোয়ান মানে হাঁস। শুনে নন্দরানী রাগ করে সেখান থেকে চলে গেল। বঙ্কু এদিক ওদিক চেয়ে কলতলায় গিয়ে অঞ্জলি পেতে জল খেতে আরম্ভ করল। বিমলা মুখ ভার করে বললেন, ইঞ্জিরি জানা আমার চাকর দরকার নেই দিনু, তুই অন্য লোক দেখে দে। বেটা মেয়ের মুখের ওপর ইঞ্জিরি ছেড়ে দিল। দীনবন্ধু বিপদগ্রস্ত হয়ে বলল, একটু পাগলাটে মা, কিন্তু কাজ দেখলে অবাক হয়ে যাবেন। কিছু খেতে চায় না, 2 মাস খেটে 1 মাসের মাইনে নাই। মাস কাবারে মাইনে দিতে গেলে বলে, আজ তো মাসের অর্ধেক, এখন মাইনে নেব কেন? মাথাটা একটু খারাপ তো, 2 টাকা কম দিলেও খুশি হয়ে
কাজ করে দেবে। বিমলা নরম হয়ে বললেন, কিন্তু পাগল ছাগল লোক যে। দীনবন্ধু জিভ কাটল। পাগল কেন হবে মা, পাগল নয়। ছেলে বউ মারা যাওয়ার পর থেকে কেমন একটু হাবা মতো হয়ে গেছে, এই মাত্র। অপঘাতে মরল কিনা ছেলে বউটা, তাই। নন্দরানী ফিরে এসে দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করল, কিসের অপঘাত রে? দীনবন্ধু বলল, অপঘাত বই কি আগে, নদীর ধারে গ্রাম, বউটাকে কুমিরে নিলে, ছেলেটা মলে জলে ডুবে। সে কি ছেলে দিদিমণি, যেন রাজপুত্তুর। সেদিন সন্ধে লেগেছে কিনা লাগেনি, মহাকাল ডাকলে, আয় বঙ্কুর বউ, আয় বঙ্কুর ছেলে। মহাকালের ডাক, সাড়া না দিয়ে তো উপায় নেই। ছেলের হাত ধরে বউটা জল আনতে গেল নদীতে। সেই যে গেল দিদিমণি, আর ফিরে এলো না। দেহ আমরাই খুঁজে পেলাম চরের মধ্যে এক গর্তে। নন্দরানী বলল, সেই থেকে বঙ্কুর মাথা খারাপ হয়ে গেছে বুঝি? আগে কিন্তু কোনো জুলুম নেই দিদিমণি, খুব ঠান্ডা, গাল দিলেও ফিরে কথাটি কয় না। তবে মার খুব সুবিধেই হবে, বলে নন্দরানী হাসল। মাইনে হস্তগত করে প্রস্থানের আগে দীনবন্ধু হেঁকে বলে গেল, ভালো করে কাজ করিস বঙ্কু, এমন মুনিব আর পাবি নে, দুবেলা গিন্নিমার পায়ের ধুলো নিস। কলতলায় বাসন ছড়ানো ছিল, আদেশের অপেক্ষা না করেই বঙ্কু সেগুলি মাজতে আরম্ভ করে দিল। ফিরেও তাকালো না। উঠানে লিচু গাছের ব্যাপক ছায়া, এক পাশে চৌবাচ্চা ও কল, সেখানে পাতার ফাঁকে চিকরি কাটা আলো ছায়ার আলপনা। নন্দরানীর মনে হলো নতুন চাকরটা যেন রোদ আর ছায়া দিয়ে বোনা চেক আলোয়ান গায়ে জড়িয়ে বাসন মাজতে বসেছে। যার বউকে খেয়েছে নদীর কুমির, আর ছেলেকে খেয়েছে নদী নিজে। ওকে বেশি বকাবকি করো না মা, খুব দুঃখী লোক। বিমলা চটলেন, আমি বুঝি খালি বকাবকি করি? করো না। দীনবন্ধু পায়ের ধুলো ঠাট্টা করে গেল কেন, ধরতে পারোনি? ওর বউ চিঠি লিখেছে, যত সব। রান্নাঘর থেকে একটা এঁটো গ্লাস নিয়ে নন্দরানী কলতলায় গেল। এটা আগে মেজে দাও তো বঙ্কু। বঙ্কু থালা মাজা বন্ধ করলো, আঙুল দিয়ে বাসনগুলি দেখিয়ে জিজ্ঞাসা করল, কিসের আগে? ওগুলি মাজার আগে না সকলের আগে? হাসির কথা। নন্দরানী কিন্তু হাসল না, বলল, সকলের আগে, জল খাবো কি না তাই। বঙ্কু একটু ভেবে বলল, 1 মিনিট লাগবে। লাগুক, তুমি মেজে দাও। বঙ্কু গ্লাসটা মাজল, গ্লাসের সঙ্গে হাতও ধুয়ে কল থেকে জল ভরে নন্দরানীকে দিল। কি জানি কি ভেবে গম্ভীর মুখে বলল, নদীর জল খুব মিষ্টি, কলের জলের স্বাদ নেই দিদিমণি, দেশে আমরা নদীর জল খাই। নন্দরানীর মনে হলো সত্যই জলের স্বাদ নেই। তার আরও মনে হলো, বঙ্কুর দেশের নদীর নাম যদি গঙ্গা হয়, তবে তো বঙ্কু তাকে হাতে করে যে জল দিল, তার মধ্যে বঙ্কুর বউয়ের সূক্ষ্মতম এক কণা রক্ত আর বঙ্কুর ছেলের তিলমাত্র প্রাণ মিশে রয়েছে। বঙ্কু তাকে এ কি খাওয়ালো, কি গিলে ফেললো সে? জলটা এমন বিস্বাদ লাগলো কেন? বঙ্কুর শোকার্ত উপস্থিতিটা স্নায়ুতে ঘা মারছিল। নন্দরানীর মনে হলো সত্যই কীরকম একটা বিশ্রী বোটকার স্বাদ আটকে রয়েছে জিভে। তোমার দেশ কোথায় বঙ্কু? গঙ্গার ধারে? বঙ্কু বিস্মিত হয়ে বলল, কি করে জানলেন দিদিমণি? আর কি করে জানলেন? নন্দরানীর সমস্ত শরীর শিরশির করে পেটের মধ্যে পাক দিয়ে উঠল। সে সেইখানেই বসে পেটের সব উগড়ে ফেলে দিতে আরম্ভ করল। শুধু জল নয়, অবেলায় খাওয়া ডাল ভাত তরকারি সমস্ত কিছু। তার যতই মনে হতে লাগলো সেগুলি কুমিরের ভুক্তা বিশিষ্ট বঙ্কুর বউয়ের পচা মাংস, ততই বমির ধমক বেড়ে গিয়ে নন্দরানীর দম আটকে যাওয়ার উপক্রম হলো। বঙ্কু তো হতভম্ব। জ্বর হয়ে তার বউ একদিন এমনিই বমি করেছিল, কিন্তু
এ তো তার বউ নয়, এ এমনিভাবে বমি করে কেন? বিমলা ছুটে এলেন, বড় ছেলে সরোজও ছুটে এলো। ছেলে মেয়ে যে যেখানে ছিল মুহূর্তে কলতলায় সকলে হাজির হলো। সুস্থ হয়ে কলসির জলে মুখ ধুয়ে নন্দরানী ঘরে গিয়ে শুয়ে পড়ল। খানিকক্ষণ মুখ বাঁকিয়ে পড়ে থেকে হঠাৎ এক সময় বালিশে মুখ গুজে সে বেজায় হাসতে আরম্ভ করে দিল। বিমলার কাছে খবর গেল নন্দরানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিমলা এলেন। ও রানী, কাঁদিস কেন? নন্দরানী হাসি মুখ বার করে বলল, কাঁদছি? কাঁদছি কই, হাসছি তো। তুমি কি ভাবছো আমায় ভূতে পেয়েছে নাকি হিস্টেরিয়া হয়েছে? তা নয় মা, আমার নার্ভগুলি গোল্লায় গেছে। এক শিশির নার্ভ টনিক কিনে দিও আমায়। নদীতে স্রোত থাকে, সে কথাটা কি করে একবারও মনে হলো না ছাই বলো তো? মিথ্যেই বমি করে মরলাম। বঙ্কুর ছেলে বউ একদিনে সমুদ্রে পৌঁছে গেছে, কি বলো মা? কে রে, কে ওখানে? বঙ্কু এসে দরজায় দাঁড়িয়েছিল। একগাল হেসে বলল, আমার বউ বমি করতে করতে কাঁদত একদিন। নন্দরানী ধমক দিয়ে বলল, যা চলে এখান থেকে, পাজি বেয়াদব। বঙ্কু ধীরে ধীরে চলে গেল। রাত্রি 11:30টায় বঙ্কু আড্ডায় ফিরল। 3 জোড়া তৈলকৃষ্ণ তাসে বিনতি কাবার হচ্ছে। বিপিন বাজারের দিকে গিয়েছিল। ফিরে এসে সে পুটির সম্বন্ধে গোপনীয় সংবাদ দিচ্ছে। একটু থেমে জিজ্ঞাসা করল, কেমন চাকরি করলি বঙ্কু? বঙ্কু বলল, বেশ। দীনবন্ধু বলল, কাল যাস আমার সঙ্গে, বোসবাবুদের বাড়ি চাকরি করিয়ে দেব। বঙ্কু বলল, আচ্ছা। কিন্তু খুব ভোরে উঠে বঙ্কু বেরিয়ে যাচ্ছে দেখে দীনবন্ধু অবাক হয়ে গেল। কোথায় চলেছিস রে বঙ্কু? কাজে যাচ্ছি, দিদিমণি খুব সকালে যেতে বলে দিয়েছে। ওখানে তুই কাজ করবি নাকি? করব বলে বঙ্কু চলে গেল। দীনবন্ধু সকলকে বলল, একদম খেপে গেছে, বেগার খাটতে চলো ভূতের বাড়ি। বঙ্কুর কাজ বেশ, কিন্তু ওর সঙ্গে কথা কইলেই মুশকিল বেঁধে যায়। নিজে নিজে 15 মিনিটের মধ্যে সব মশলা বেটে ফেলে, কিন্তু হলুদটা আগে বেটে দিতে বললেই তার সব গোল পাকিয়ে যায়। প্রত্যেকটি হলুদ 5 মিনিট ধরে কচলে কচলে ধয়। বাড়তে আরম্ভ করে হঠাৎ থেমে গিয়ে কী সব ভাবতে থাকে। শেষে নন্দরানীকে বলে, আমার বউ খুব তাড়াতাড়ি হলুদ বাটত, আমার অনেকক্ষণ লাগে। বউ কী করে হলুদ বাটত তাই ভাবছি। এমনি করে নোড়া ধরত? 2 মাসে 1 মাসের মাইনে নেয়, তাও কম। বিমলা প্রাণপণ চেষ্টা করে নিজেকে সামলে চলেন, কিন্তু মানুষের স্বভাব কোথায় যাবে। তিনি বলেন, মরণ, যেমন করে রোজ বাটিস তেমনি করে বাট না বাপু। রানীর মুখের দিকে তাকিয়ে আছিস যে হাঁ করে, ও জানে, ও কি জানে তোর বউ কেমন করে নোড়া ধরতো? ও কি জানে যে হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছিস? নন্দরানী মাকে সরিয়ে দেয়, বলে, তুমি যাও মা এখান থেকে। তুমি মুখ ছোটালে এমন ভরকে যাবে যে সারাদিনেও হলুদ বেটে উঠতে পারবে না। বঙ্কুকে বলে, আমি দেখিয়ে দেব বঙ্কু। কথাটা বুঝতে বঙ্কুর একটু সময় লাগে। বুঝে বলে, দেখি হাতটা। নন্দরানী হাত দেখায়। বঙ্কু মাথা নেড়ে বলে, নরম হাত, ব্যথা হবে। আমার বউয়ের হাত খুব শক্ত ছিল, একদিন এমন চড় মেরেছিল। কাকে? বঙ্কু অনেকক্ষণ ভাবে, তারপর বলে, পাঁচুকে। পাঁচু ঘুরে পড়ে গিয়েছিল চড় খেয়ে। তারপর মা বেটায় কি কান্না। নন্দরানী বলে, চড় মেরে পাঁচুর মা কেঁদেছিল কেন? অনেক ভেবেও বঙ্কু এ প্রশ্নের জবাব দিতে পারে না। করুণ চোখে নন্দরানীর মুখের দিকে চেয়েই থাকে। নন্দরানীর মনে হয় তার মনের ভেতরটা যেন ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। এত বড় জোয়ান লোকটা নিজের মনের কুয়াশায় নিজেকে হারিয়ে ফেলেছে একেবারে। কিন্তু মশলা চাই, নইলে রান্না বন্ধ। নন্দরানী বলে, তোমার দেরি হবে, আমায় দাও। এ যেন অন্যায় শাসন,
এমনই মুখ করে বঙ্কু জোরে জোরে মশলা বাটতে আরম্ভ করে দেয়। নন্দরানীর মনে হয় শিলটাই বুঝি এবার ভেঙে ফেলবে সে। চাকরকে ধমকানো এবারই ছেলেপুরো ধাতস্থ। দিন কয়েক সংযত হয়ে চললেও ক্রমেই সকলে নিজের নিজের মেজাজ প্রকাশ করতে আরম্ভ করল। অন্য সকলের চেয়ে বিমলাই বেশি, কারণ তিনি বাড়ির গিন্নি বলে সর্বদা চাকরের সঙ্গেই তাকে কারবার করতে হয় এবং তাতে মেজাজ প্রকাশের সুযোগ অহরহ উপস্থিত হয়। নন্দরানী বঙ্কুকে ধমকায় না তা নয়, কিন্তু অন্য কাউকে সে বেশি ধমকাতেও দেয় না। বঙ্কু যেন তার একারই সম্পত্তি, তার নিজস্ব সম্পত্তি। তার খুশি হলে সে তাকে মারবে, বকবে, কিন্তু অন্যে তা পারবে না। নন্দরানীর মনোভাব কতকটা এই রকম। অন্য সকলে বঙ্কুর প্রতি ক্রুদ্ধ হয়ে উঠলে নন্দরানী রাগ করে কড়া কথা শুনিয়ে তাদের থামিয়ে দেয়। মাকে অনেক করে বুঝিয়ে বলে, একরকম তো মাগনারি চাকর, ওকে কেন বকো বলো তো, চলে গেলে ভালো হবে বুঝি। বিমলা চুপ করে থাকেন, কিন্তু রাগ হলে আবার বকেন। তার বকুনি গালাগালির রূপ নিতে পারে না। শুরুতেই নন্দরানী থামিয়ে দেয় বলে। একদিন খাওয়া দাওয়া নিয়ে গণ্ডগোল বাঁধল। অল্প দুটি ভাত আর একটু ডাল ছাড়া বঙ্কুর জন্য আর কিছুই ছিল না সেদিন। অন্যদিন নীরবে খেয়ে যায়। আজ বঙ্কু বলল, তরকারি কই? বিমলা বলল, তরকারি নেই, ওই দিয়েই খা। বঙ্কু বলল, তবে আমায় দুধ দাও, নইলে আমি খাবো না। তোকে উনানে ছাই দেব, না খাস তো উঠে জাগা। কিন্তু বঙ্কু উঠেও না, খায়ও না, খালি মাথা নেড়ে বলতে লাগলো, দুধ দাও, আরে দুধ দাও না, দুধ দাও, কি দিয়ে ভাত খাবো, দুধ দাও। তার মাথা নড়ানোর রকম দেখে শঙ্কিত হয়ে বিমলা ডাকলেন, ও রানী, দেখ এসে বঙ্কু কেমন করছে। নন্দরানী এলো। কি রে বজ্জাত, বদমাশি হচ্ছে? খা বলছি। একটু দুধ দেবে না? এক কড়া দুধ কে খাবে গো? বঙ্কুর স্বরটা অত্যন্ত করুণ। নন্দরানী বলল, তোকে কচু দেব, নবাব পুত্তুর কিনা, দুধ খেতে দেব ওকে, ডাল দিয়ে খা। বঙ্কু নীরবে খেতে আরম্ভ করল। নন্দরানী সগর্বে মার দিকে চেয়ে চেয়ে ঘরে চলে গেল। অর্থাৎ একটু ডাল তো আছে, আমি ইচ্ছে করলে তাকে শুধু ভাতও খাওয়াতে পারি। বঙ্কু যে তার মুখের কথায় বাঁচে মরে, এর আনন্দে নন্দরানী দিশে হারা। বঙ্কুকে শাসন করে নন্দরানী আবার ঘরে গিয়ে শুয়ে পড়ল। 2 ঘন্টা পর উঠে দেখল বঙ্কু দরজার বাইরে চুপ করে বসে আছে। সদয় হয়ে বলল, কি রে বঙ্কু? বঙ্কু বলল, আমার পেট ভরেনি। তা আমি কি করব? আড্ডায় গিয়ে খেয়ে আগে যা, আমাকে জল দিয়ে যাস 1 গ্লাস। জল দিতে ঘরে ঢুকে বঙ্কু আর বাইরে যেতে চায় না। নন্দরানী বলল, যাবি না আড্ডায়? বঙ্কু মাথা নাড়ল। নন্দরানী বলল, তবে আমার একটু পা টেপ। বিমলা দেখে রাগ করে বললেন, ওকে দিয়ে পা টিপাচ্ছিস যে? ওই জোয়ান মদ্য ধিঙ্গি মেয়ে যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে। নন্দরানী হেসে বললে, পাগল আর ছাগল সমান মা, ওর শরীরটাই বড়, মনের বয়স 1 বছরও নয়, নইলে তোমার বাড়িতে কাজ করে। নন্দরানী মাকে এমনিভাবেই খোঁটা দেয়। নিজে যেন সে বঙ্কুর প্রতি কত দয়াবতী। কারো দয়া থাক বা না থাক, বঙ্কু এ বাড়িতে কায়েমি হয়ে রয়েই গেল। কয়েক মাসের মধ্যে কথাটা স্পষ্ট বোঝা গেল যে ধমক তো ছোট জিনিস, গালাগালি দিয়েও বঙ্কুকে তাড়ানো যায় না। মাইনে না পেয়ে আধপেটা খেয়েও সে এ বাড়ির মাটি কামড়ে পড়েই থাকবে। নন্দরানী হেসে বলে, পাগলের মর্জি, কিন্তু তাই বলে সবাই মিলে ওকে বকবে তা কিন্তু হবে না। বিমলা এই উপদেশের মর্যাদা রাখতে অস্বীকার করলেন। বালতির কানায় লাগিয়ে কাপড় ছেঁড়ার জন্য একদিন এমন গালাগালি করলেন যে নন্দরানীকে খুঁজে বার করে বঙ্কু কেঁদেই অস্থির। বঙ্কু বোঝে নন্দরানী তারই পক্ষে। অত বড় মানুষটির কান্না দেখে নন্দরানীর ভীষণ হাসি পেল। তাকে হাসতে দেখে কান্না থামিয়ে বঙ্কু ভীত চোখে খানিকক্ষণ চেয়ে থেকে সরে গেল। পাক হাসি। বঙ্কু তার উপরে নির্ভর করেছে এটুকু নন্দরানী বোঝে।
এর মর্যাদা রাখবার জন্য বঙ্কুর সামনে মাকে সে বলল, কেন এত বকো বলো তো মা? তোমার বড় বাড়াবাড়ি সব কিছুতে। বটে। বিমলা পেটের মেয়ের মুখ ঝামটা সইলেন না, সমান প্রত্যুত্তর দিলেন। ফলে মা ও মেয়ের রীতিমতো ঝগড়া হয়ে গেল। তার পক্ষ হয়ে নন্দরানীকে লড়তে দেখে বঙ্কু ভারী খুশি। আনন্দে সে কেবল মাথা চালাতে লাগলো। একদিন নন্দরানী কলঘরে স্নান করছে। এমন সময় বঙ্কুর কাণ্ডে বিমলা একেবারে ক্ষেপে গেলেন। নন্দরানীর আয়না চিরুনির সাহায্যে চুল আঁচড়াবার শখ বঙ্কুর কেন হয়েছিল বলা কঠিন, কিন্তু সে শখ যে জন্যই হোক, আয়নাটা দেওয়াল থেকে নামিয়ে ভালো করে মুখ দেখার শখ না চাপলে কোনো গলি হতো না। বঙ্কুর হাতে নন্দরানীর ক্রিম মাখা আয়নাটি পিছলে পড়ে ভেঙে গেল। বিমলা এমন গালাগালি আরম্ভ করলেন যেন আয়নার শোকে আর্তনাদি মরা কান্না জুড়েছেন। বড় ছেলে শরৎ জানে কথার মারে মানুষ মরে না। সে বঙ্কুর গালে ঠাস করে চড়িয়ে দিল। বঙ্কু কাঁদো কাঁদো হয়ে কলঘরের সামনে গিয়ে জোরে দরজা ঠেলতে আরম্ভ করল। ভেতর থেকে নন্দরানী জিজ্ঞাসা করল, কে? আমাকে দাদাবাবু মারছে। বঙ্কুর স্বর কান্নায় ভেজা। বঙ্কুর গলার আওয়াজ পেয়ে বিষম চোটে নন্দরানী ধমক দিল, যা এখান থেকে বজ্জাত কোথাকার। ওদিকে বিমলা হাঁকেন, ও সরোজ, দেখ বঙ্কু হারামজাদার কাণ্ড দেখ, কলঘরের দরজা হাঁকায়। কাণ্ড দেখে সরোজের মাথার রক্ত চড়ে গেল। বঙ্কুর কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে রাস্তায় নামিয়ে দিল। দূর হয়ে যা বজ্জাত কাহাকা। বিমলা বললেন, আহা, তাড়িয়ে দিলি কেন একেবারে? তোর বড় রাগ সরোজ, যা ডেকে নিয়ে আয় যা। মাগনার চাকর মাগনা জোটে ভাবছিস? তুমি ডেকে আনোগে বলে সরোজ দাড়ি কামাতে বসে গেল। কলঘর থেকে বেরিয়ে এসে নন্দরানী সদরে গিয়ে পথের দুদিকে উকি মেরে দেখে এলো, কোথাও বঙ্কুর চিহ্ন নেই, সে চলে গেছে। রাগে মুখ কালো করে সে ভেতরে এলো। সরোজ বলল, যাক যাক, মরুগ্গা যাক। স্নানের ঘরের দরজা ঠেলে, বেটা বজ্জাত। নন্দরানী বলল, 2 ইঞ্চি পুরো দরজা, সেটা মনে রেখো দাদা। মাতব্বরি করা তোমার একটা অতি বদ অভ্যাস। আমার বেরিয়ে আসা পর্যন্ত তোমার তর্স হইল না? তুই এসে কি করতিস শুনি? তোমায় বলতাম তাড়িয়ে দাও, না হয় মারো, নয় বলতাম কিছুই বলো না। বলে দুমদাম পা ফেলে নন্দরানী চলে গেল। কিন্তু দেখা গেল এত সামান্য কারণে কাজ ছেড়ে চলে যাওয়ার মতো মন্দ চাকর বঙ্কু নয়। ঘণ্টাখানেক পরে সে কোথা থেকে এসে নীরবে এঁটো বাসন কুড়োতে আরম্ভ করল, আর মাঝে মাঝে ভীত চোখে তাকাতে লাগলো নন্দরানীর দিকে। এই 1 ঘণ্টায় তার মস্তিষ্ক এইটুকু আয়ত্ত করতে পেরেছে যে নন্দরানীর স্নানের সময় কলঘরের দরজা ঠেলা অপরাধ। সরোজ হেসে বলল, দেখলি? নন্দরানী বলল, তুমি ভাবছ ও মান অপমান বোঝে না? বলবো চলে যেতে? সরোজ বলল, থাক থাক, তুই বললে হয়তো চলেই যাবে। নন্দরানী সগর্বে হেসে বলল, মানুষ বশ করতে জানা চাই দাদা, শুধু বকলেই হয় না। সে যেন অনেক চেষ্টায় অনেক তপস্যায় বঙ্কুকে বশ করেছে। বঙ্কুর বশ্যতা শিকারে বিধাতার কোনোই হাত নেই, সবটুকু তারই কৃতিত্ব। বাইরে চৌবাচ্চায় বঙ্কু কাপড় ধোয়, খানিক পরে ছাড়া কাপড় আনতে কলঘরে ঢুকে সে আর বেরিয়ে আসার নাম করে না। বিমলা বলেন, তোর সাবান মাখছে মুখে হয়তো, দেখ রানী। নন্দরানী তাড়াতাড়ি কলঘরে গেল। দেখল বঙ্কু সকলের কাপড় বালতিতে তুলে তার দূরে শাড়িটা দিয়ে মুখ মুছছে। ও কি হচ্ছে বঙ্কু? বঙ্কু তাড়াতাড়ি শাড়িটা ফেলে দিয়ে ভীত চোখে চেয়ে রইল। নন্দরানী বলল, ভয়ানক বজ্জাত তুই তো, আমার কাপড়ে মুখ মুছছিস কেন? বঙ্কুর মুখে কোনো কথা নেই। বঙ্কুর বুদ্ধির জড়তা ক্রমেই কেটে গেল। কাজটা প্রকৃতির, কিন্তু তাতে নন্দরানীর অজ্ঞাত প্রভাব কি একটুও ছিল না? অবশ্য চাকরের বুদ্ধির জট খুলবার ধৈর্য ও ইচ্ছা নন্দরানী থাকার কথা নয়। বঙ্কুকে সে পছন্দ করত শুধু এই জন্যই যে বঙ্কু নিজেকে বাড়ির মধ্যে বিশেষ করে তারই চাকর করে রেখেছিল। সে যেন নন্দরানীর ব্যক্তিগত সম্পত্তি।
তাকে নিয়ে যা খুশি করার অধিকার নন্দরানীরই আছে। মুখের কথা খসামাত্র বিনা বাক্য ব্যয়ে পালন করে। বকে কাঁদানো যায়, মিষ্টি কথায় খুশি করা চলে। এমন একান্ত নির্ভরশীল মানুষকে কে না পছন্দ করে? কিন্তু বঙ্কুর সহজ বুদ্ধি ফিরে আসার সঙ্গে সঙ্গে চারিদিকে গোল বাঁধতে লাগলো। বঙ্কুর বিশেষত্ব লোপ পেয়ে এলো। তার বুদ্ধির বিকাশের সঙ্গে একজন পূর্ণ মানবের মধ্যে শিশুর প্রাণ দেখে এবং সেটা এক শোচনীয় ফল বলে জেনে তাকে আর অন্যান্য চাকরদের চেয়ে পৃথক করে দেখার কোনো কারণই আর রইল না। তার উপর বঙ্কু নিজের প্রাপ্যগণ্ডা বুঝে নিতে শিখল এবং একদিন 9 মাসের বাকি মাইনে একসঙ্গে দাবি করে বসে সকলকে ক্রুদ্ধ ও চমকিত করে দিল। বিনা পয়সায় নন্দরানীর কেনা গোলাম হয়ে থাকতেও তার বিশেষ আপত্তি দেখা গেল। তার নির্ভরশীলতা গেল শোচনীয়ভাবে কমে। কেউ ধমকালে সে এখন গম্ভীর মুখে জানায় সে অন্য কাজ করছে। নন্দরানীর জুলুমে বিরক্ত হয়ে সে একসময় ফোঁস করে ওঠে। একটা রাজ্য যেন হাতছাড়া হয়ে গেছে। নন্দরানীর একরকম জ্বালা বোধ হয়। হৃতরাজ্য পুনরুদ্ধারের জন্য সে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু যে রাজ্য সে নিজের চেষ্টায় জয় করেনি, একবার হারিয়ে নিজের চেষ্টাতেই আবার সে রাজ্য জয় করবে কি করে? সে রাগ চেপে অনুযোগের সুরে বলে, তুই আজকাল আমার আর কোনো কথা শুনিস না বঙ্কু। বঙ্কু বলে, যেসব অন্যায় কথা কি করে শুনি বলো? মশলা বাড়ছি, তুমি হুকুম দিলে ঘর ঝাড় দিয়ে যা। মানুষ তো আমি একটা, নাকি? তবে তুই দূর হয়ে যা বাড়ি থেকে। মাইনে চুকিয়ে দাও, এক্ষুনি যাচ্ছি বলে বঙ্কু রেগে চলে যায়। শেষে একদিন নন্দরানীর সঙ্গে ঝগড়া করে মাইনে না নিয়ে বঙ্কু চলে গেল। বলে গেল, আমার মাইনের টাকায় তুমি হাড় গড়িয়ে নিও দিদিমণি। এ কথা শুনে সরোজ তাকে মারতে উঠেছিল, কিন্তু বঙ্কুকে রুখে দাঁড়াতে দেখে তার গায়ে হাত তোলা আর ঠিক মনে করেনি। 2 দিন পরে সকালবেলা কিন্তু বঙ্কু ফিরে এলো। নন্দরানী তখন দাঁত মাজছে। বঙ্কু ম্লান মুখে বলল, নতুন লোক রেখেছ নাকি দিদিমণি? যদি রেখে থাকি, তাকে ছাড়িয়ে আমায় রাখতে হবে। তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। মাইনে চাই না আমি। কথাটার কদর্থ করে রাগে কাঁপতে কাঁপতে নন্দরানী উঠে গেল। মাকে গিয়ে বলল, শুনছো মা, আমায় ছেড়ে থাকতে না পেরে বঙ্কু ফিরে এসেছে, মাইনেও নেবে না বলছে। বিমলা বললেন, বেশ তো, পাগলের কথায় তুই রাগ করছিস নাকি? নন্দরানী মুখ বাঁকিয়ে বলল, ও পাগল? দেখো গে, ওর ঘরে আমার শাড়ি, আমার জুতো, আমার চুল এইসব জড়ো করা রয়েছে। হারামজাদাকে রোজ পা টিপতে দিতাম, ঘুমিয়েও পড়তাম এক একদিন। মা গো! আহা, কি যে সব বলিস না বলে বিমলা কাজ জানতে চলে গেলেন। নন্দরানী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। তারপর কাকে যে মুখ ভ্যাংচালো অন্তর্যামী জানেন। পরের বছর বৈশাখ মাসে নন্দরানীর বিয়ে হলো এক দোজপক্ষ মুনশেপের সঙ্গে। বিয়ের 3 মাস পরেই সে স্বামীর ঘর করতে চলে গেল বহরমপুরে। ঠিক 1 মাস পরে বঙ্কু সেখানে গিয়ে হাজির। নন্দরানী বললে, কি রে বঙ্কু, এখানে যে তুই? বঙ্কু বলল, মা বড় বকে গো, তাই কাজ ছেড়ে দিয়েছি। আমায় রাখবে দিদিমণি? আমি মাইনে নেব না। নন্দরানীর কোলে স্বামীর প্রথম পক্ষের ছেলে, গায়ে 1 রাশি গয়না, পরনে দামি কাপড়, সিঁথিতে চওড়া সিঁদুর। তার চাল অতি ভারিকি, গিন্নির মতো এবং বেমানান। সে বলল, তা বেশ তো, থাক না। মুনশেপ শুনে বললেন, আরে না, মাইনে দেব বই কি, খাটবে মাইনে দেব না? ছি! নন্দরানী বলল, তোর মাইনে আমার কাছে জমা থাকবে, কি বলিস বঙ্কু? বঙ্কু বলল, আচ্ছা। তারপর দিন কেটেছে, মাস কেটেছে অনেকগুলি। নন্দরানীর ঘর ভরা ছেলে মেয়ে। সে বেজায় মোটা হয়ে পড়েছে। বঙ্কু এখনও তার কাছে চাকরি করে, বিনা পয়সার গোলামি। তার মাথার মধ্যে কোনো গোল নেই, কিন্তু নন্দরানীর ওপর তার আগের মতো নির্ভরতা। নন্দরানীর মুখের কথাই তার মরণ বাচন। 20 বছরের মাইনে জমা। মুনশেপ মাঝে মাঝে ঠাট্টা করে বলেন, বঙ্কু যদি এখন সব মাইনে চেয়ে বসে রানী, তোমায় আমি বিক্রি করব, এই বলে দিলুম।
নন্দরানী হাসে, তারপর নিজের মোটা শরীরটার দিকে চেয়ে গম্ভীর হয়ে যায়। গড়ানো চাকা গড়িয়েই চলবে অবশ্য, কিন্তু তবু ভয় করে। চুল পাকতে, দাঁত পড়তে আর কত বাকি। বঙ্কুরও কিন্তু চুলও পেকেছে, দাঁতও পড়ে গেছে কয়েকটা। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য গল্প নিয়ে।